আসসালামু আলাইকুম। আজ তোমাদের পরিমাপ চ্যাপ্টার আজকে পড়াবো মাত্রা বিশ্লেষণ। মাত্রা বিশ্লেষণ কি? দেখো, কোনো কোনো রাশির একক থেকে আমরা সেই রাশিটা মূল ভৌত রাশিগুলির উপর কিভাবে নির্ভরশীল সেটা কিন্তু জানতে পারি না। যেমন আমি যদি বলি যে ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটারটা কিসের একক? দৈর্ঘ্য একক। আর সেকেন্ড স্কোয়ার এটা কিসের একক? এটা হচ্ছে সময়ের একক। এই ত্বরণের একক থেকে আমি বুঝতে পারছি, ত্বরণের এককটা দেখে আমি বুঝতে পারছি ত্বরণ রাশিটা দৈর্ঘ্যের এককের উপর বা দৈর্ঘ্য রাশির সাথে এবং সময় যে একটা রাশি, একটা ভৌত রাশি, এই রাশিটার উপর নির্ভরশীল, তাই তো? ত্বরণের একক দেখে আমি বুঝতে পারছি ত্বরণ রাশিটা দৈর্ঘ্যের উপর এবং সময়ের উপর নির্ভরশীল। যদি আমি বলি আয়তন, আয়তনের একক কি? আয়তনের একক হচ্ছে মিটার কিউব। মিটার মানে দৈর্ঘ্য। আয়তন রাশিটা দেখে আমি বুঝতে পারছি যে আয়তন রাশিটা দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। কেননা আমরা যদি একটা কিউবের আয়তন ধরি তাহলে আমরা কি বলি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো বলি। অর্থাৎ এই যে একটা কিউব বা ঘনক, এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তাই তো? তিনটে রাশি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তিনটেই কোনো না কোনোভাবে দৈর্ঘ্য। তাহলে এই আয়তন রাশিটা দৈর্ঘ্য রাশির উপর নির্ভরশীল, এটা আমরা বুঝতে পারছি একক দেখে। কিন্তু যদি তোমাকে আমি বলি যে কাজের একক হচ্ছে জুল, কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। বা ক্ষমতার একক ওয়াট। বা বলের একক কি? নিউটন। এখন আমি বলছি যে এই এককগুলো দেখে তুমি বলো যে কার্য রাশিটা কোন কোন রাশির উপর নির্ভরশীল। কোন কোন রাশির উপর বলতে কোন কোন ভৌত রাশির উপর নির্ভরশীল, ঠিক আছে? বা ক্ষমতা এই যে রাশিটা, এই রাশিটা কোন কোন ভৌত রাশির উপর নির্ভরশীল। বা বলের একক দেখে তুমি বলো যে বল রাশিটা কোন কোন ভৌত রাশির উপর নির্ভরশীল, বা মূল ভৌত রাশির সাথে এই রাশিগুলোর সম্পর্কটা কি। আমরা শুধুমাত্র একক দেখে কোনোভাবেই সমস্ত ভৌত রাশির সম্পর্কে বলতে পারছি না। আমরা বলছি যখন যখন ঘনত্ব বলছি তখন আমরা বলছি ঘনত্ব একক কি? গ্রাম পার সিসি। এইটা হচ্ছে ভরের একক, এটা হচ্ছে আয়তনের একক। ঘনত্বের একক দেখে আমি বলতে পারছি যে ঘনত্ব রাশিটা কোন কোন ভৌত রাশির উপর নির্ভরশীল। ভরের একক এবং আয়তনের একক। ভরের এককের সাথে সমানুপাতিক এবং আয়তনের এককের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কিন্তু এই রাশিগুলোর একক থেকে আমাদের বলে দেওয়া সম্ভব হচ্ছে না যে এই রাশিগুলো কোন কোন
ভৌত রাশির উপর নির্ভরশীল বা ভৌত রাশিগুলোর সাথে এই রাশিগুলোর কি সম্পর্ক রয়েছে। সেই জন্য আমাদের দরকার একটা অন্য পদ্ধতি, যার সাহায্যে আমি বুঝতে পারবো যে এই রাশিগুলো কিভাবে মূল ভৌত রাশিগুলোর উপর নির্ভরশীল। ঠিক আছে, সেইটা জানার জন্যই আমরা জানবো মাত্রা। মাত্রা বিশ্লেষণটা না, আমরা জানবো মাত্রা। মাত্রা কি? মূল ভৌত রাশিগুলির সাথে কোনো রাশি কিভাবে সম্পর্কিত সেটা জানার জন্যই আমরা ব্যবহার করে থাকি মাত্রা। বা কোনো ভৌত রাশির যেভাবে মূল ভৌত রাশিগুলির সাথে সম্পর্কিত তাকেই বলবো মাত্রা। কোনো ভৌত রাশি যেভাবে মূল ভৌত রাশির সাথে সম্পর্কযুক্ত তাকে মাত্রা বলে। মাত্রা বিশ্লেষণের জন্য আমাদের মূল ভৌত রাশির মাত্রাগুলোকে ধরে নেওয়া হয়। মূল ভৌত রাশি কি কি? মূল ভৌত রাশি হচ্ছে বা মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্য, ভর, আর একটা কি? সময়। মূল ভৌত রাশিগুলোর একককে যেমন মৌলিক একক ধরে নেওয়া হয়েছিল, তেমন ভাবে মূল ভৌত রাশির মাত্রাগুলোকেও ধরে নেওয়া হয়। মূল ভৌত রাশির মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা। আমরা দৈর্ঘ্যের ইংলিশ টার্ম কি জানি? লেন্থ। সে তার ফার্স্ট লেটার এল, তাহলে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। ভরের মাত্রা, ভর মানে হচ্ছে মাস, তার মাত্রা এম। এবং সময়ের মাত্রা হচ্ছে টাইম, টাইমের ফার্স্ট লেটার টি। হয়েছে? লেন্থ তার এল নেওয়া হয়েছে, মাস তার এম নেওয়া হয়েছে, আর টাইম তার টি নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে সব এক একটা মাত্রা। দৈর্ঘ্যের মাত্রা এল, ভরের মাত্রা এম এবং সময়ের মাত্রা টি। এই তিনটে মৌলিক মাত্রা নিয়েই সমস্ত রাশির মাত্রা তৈরি হবে। দেখো, এবার আমি যদি বলি যে বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। এই মাত্রাটা থেকে আমি কি বলতে পারছি? এটা কিসের মাত্রা? বলের মাত্রা। বলের মাত্রা আমি বলছি এম এল টি টু দি পাওয়ার -2। তার মানে কি? বল রাশিটা কার উপর নির্ভরশীল? এম মানে কে? এম মানে ভর, তার মানে বল ভরের উপর নির্ভরশীল। এল মানে দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। আর টি মানে সময়ের উপর নির্ভরশীল। তাহলে বল রাশিটা কোন কোন ভৌত রাশির উপর নির্ভরশীল? দৈর্ঘ্য, ভর এবং সময়, তিনটি রাশির উপরেই নির্ভরশীল। ঠিক আছে? আচ্ছা, কিভাবে সম্পর্কিত? এইখানটায় কিছু নেই মানে, দেখো কিছু নেই মানে কি? +1, কিছু নেই মানে +1। প্লাস মানেই হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, আর মাইনাস মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে? প্লাস মানে সমানুপাতিক সম্পর্ক, আর মাইনাস মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এম মানে ভরের সঙ্গে কি রকম সম্পর্ক? বলের সমানুপাতিক। এল মানে দৈর্ঘ্য, তাই তো? এল মানে দৈর্ঘ্যের সাথে কি সম্পর্ক? সমানুপাতিক। উপরে +1। টি এর সাথে কি রকম মাইনাস আছে? মানে ব্যস্তানুপাতিক। সময়ের সাথে বলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে? শুধু সময়ের সাথে বললাম, ঠিক সময়ের সাথে না, সময়ের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। -2 যদি টি স্কোয়ার হয় তাহলে কি বলি? টি এর বর্গ, তাই তো? তাহলে এটা যদি প্লাস হতো তাহলে সমানুপাতিক। টি এর বর্গের সাথে তাহলে বলতাম সমানুপাতিক। যেহেতু মাইনাস আছে তাহলে বলবো টি এর বর্গের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে? এবার আমরা একা একা সব ভৌত রাশির মাত্রা দেখব। দৈর্ঘ্যের মাত্রা কি বললাম? দৈর্ঘ্যের মাত্রা এল,
সময় হচ্ছে টি, সময় টি। এবার একে একে দেখবো, যার যার একক বার করেছিল ঠিক সেইভাবে মাত্রাগুলো সবাই বের করবে। আমি কয়েকটা মাত্রা দেখিয়ে দিচ্ছি, বাকি মাত্রাগুলো তোমরা বের করবে। যেমন আমি বলে দিই, বলের মাত্রাটা বের করে দিই, তোমরা এইটা থেকে বাকি সব মাত্রা বের করবে। বল, বল মানে কি? বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে জানি বল সমান এম ইন্টু এ, মানে ভর ইন্টু ত্বরণ, তাই তো? এই লাইনটা লেখার দরকার নেই, এটা বোঝার জন্য বললাম। ভর মানে ভর, ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, বেগ বাই সময়, হয়েছে? ভর মানে ভর, বেগ মানে কি? বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, সরণ বাই সময়, বেগ মানে সরণ বাই সময়, আর একটা হচ্ছে কি? সময়। তাহলে মোট কি হলো? মোট হচ্ছে ভর ইন্টু সরণ বাই সময় ইন্টু সময়। এবার মাত্রা বসাও, একবারে মৌলিকে চলে এসছে, ভর মৌলিক, সরণ মৌলিক, সময় এগুলো মৌলিক, একবারে মৌলিকে চলে এসেছি। এবার আমরা সবার মাত্রা বসাবো, যতক্ষণ না আমরা পুরোপুরি মৌলিকে আসবো ততক্ষণ মাত্রা বসাবো না, মাঝখান থেকে মাত্রা বসাবো না। ভরের মাত্রা এম, সময়ের মাত্রা সরণের মাত্রা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি? এল। আচ্ছা, মাত্রা যখন দেবে থার্ড ব্র্যাকেট দেবে, ঠিক আছে? এম হলো, এল হলো, সময়ের মাত্রা কি? টি, আবার একটা টি আছে, টি ইন্টু টি। তাহলে মোট কি হলো? এম এল, এম এল, আর এটা উপরে একটা দিয়ে দিলাম, বাই টি ইন্টু টি কি হয়? টি তার স্কোয়ার। তাহলে টোটাল নিচে কি হলো? টি স্কোয়ার, উপর হচ্ছে এম এম এল। লাস্ট লাইন। আচ্ছা, উপরে তাহলে কি কি আছে? উপরে আছে এম এল, নিচে কি আছে? টি স্কোয়ার। তাহলে টি যদি নিচে +2 থাকে তাহলে উপরে গেলে কি হবে? -2, হয়েছে? নিচে +2 হলে উপরে গেলে -2, তাহলে কি হচ্ছে? এম এল টি -2 হলো। আচ্ছা, যদি এটাই বলতাম, যে যদি বলতাম কার্যের মাত্রা, কার্যের মাত্রা যদি বের করতাম তাহলে কি করে করতাম? এখান থেকে দেখিয়ে দিই। হ্যাঁ, কার্যের মাত্রাটা, কার্য মানে কি? কার্য মানে বল ইন্টু সরণ। কার্য মানে কি জানি? বল ইন্টু সরণ, তাই তো? আচ্ছা, বলের মাত্রা কি? কোনটা? বলের মাত্রা হচ্ছে, বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, হয়েছে? বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, এর সাথে কে রয়েছে? সরণ ইন্টু সরণ। তাহলে ভর, বল যেভাবে ভেঙেছিলে সেইভাবেই ভাঙছো, ইন্টু কে হবে? শুধু এর সাথে সরণ হবে একটা, বুঝতে পারছো আমার কথাটা? এর সাথে সরণ হবে, এই অংশটা বলের, বাকি কি আছে? সরণ হলো। তাহলে এই অংশটা বলের, এর সঙ্গে কে গুণ হবে? ইন্টু সরণ, সরণ মানে হচ্ছে দৈর্ঘ্য, তাহলে একটা দৈর্ঘ্য গুণ হয়ে গেল। তাহলে এইখান থেকে এবার মুছবে, চেঞ্জ হবে। তাহলে উপরে এখন কে কে আছে? এম দেখো একটাই, তাহলে শুধু এম বসে গেল। এল, এল ইন্টু এল কি হয়? এল স্কোয়ার, উপরে এল স্কোয়ার হলো, তাহলে উপরে হচ্ছে এম এল স্কোয়ার, নিচে কি আছে? টি ইন্টু টি, টি তার স্কোয়ার। তাহলে এখন উপরে কি হচ্ছে? এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার, টি তার স্কোয়ার, মানে হচ্ছে নিচে +2 হলে উপরে গেলে কি হবে বললাম? -2, তাহলে কি হলো? এম এল স্কোয়ার টি -2। ঠিক আছে, আমি দুটো দেখে দিলাম, এবার বাকিগুলো তোমরা করতে পারবে। তোমরা একক নির্ণয়ের সময়
যে যে ভৌত রাশির একক বার করেছিলে সেই সেই ভৌত রাশিরই মাত্রা বের করবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু এগিয়ে যাই। এই অংশটা তোমরা করবে, বাকিগুলো যার যার একক বার করেছিলে সেই সেই ভৌত রাশির এবার মাত্রা বের করবে। আচ্ছা, মাত্রা বিশ্লেষণ মেনলি করা হয় কোনো ভৌত রাশির মাত্রা ঠিক আছে কিনা এটা দেখার জন্য। যেমন একটা সমীকরণ ঠিক কি বেঠিক, ঠিক কি ভুল সেটা জানা যায় আমরা যদি ওই সমীকরণটার মাত্রা বিশ্লেষণ করি, তাহলে ওই সমীকরণটা সম্পর্কে ওই সমীকরণটা ঠিক কি ভুল আমরা জানতে পারবো। যেমন একটু দেখাই তোমাদের, এগুলো তোমরা উঁচু ক্লাসে গিয়ে আবার পড়বে। আমরা কি জানি ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি, আমরা পড়েছি এটা বল ও গতি চ্যাপ্টারে। কোনো ভৌত রাশি যখন মাত্রা বিশ্লেষণ করা হয়, মাত্রা বিশ্লেষণ বলতে উভয় পক্ষে আমি মাত্রা বের করব, এই পক্ষেও মাত্রা বের করব, এই পক্ষেও মাত্রা বের করব, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয় দিকের মাত্রা বের করা হয়। মাত্রা বের করার পরে যদি উভয় দিকের মাত্রাটা মেলে তার মানে তোমার সমীকরণটা ঠিক, যদি উভয় দিকের মাত্রা না মেলে তাহলে তোমার সমীকরণটা ভুল। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভি এর মাত্রা আমি দেখব। ভি মানে হচ্ছে বেগ, বেগের মাত্রা কি তোমরা দেখবে এটা বের করে, যখন বের করবে দেখবে বেগের মাত্রা হচ্ছে সরলময় সময় মানে এল টি মাইনাস ওয়ান হয়েছে। তাহলে লেফট হ্যান্ড সাইড বেরিয়ে গেল, লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এবার দেখবো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে আমরা সব আলাদা আলাদা ভাবে বের করবো, এটা আলাদা বের করবো আর এটার আলাদা বের করবো। মাঝে যোগ টোগ কিছু নয়। এটা ইউ কি বেগ, বেগের মাত্রা বের করব। বেগের মাত্রা কি হচ্ছে এল টি মাইনাস ওয়ান, এটা হচ্ছে প্রাথমিক বেগ হলো। আর একটা রয়েছে এটি, এটি এ মানে কি ত্বরণ, ত্বরণের যখন মাত্রা বিশ্লেষণ করবে তোমরা করে নেবে এটা আগে। ঠিক আছে? তোমাদের যেহেতু আগেই আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম যে তোমরা এই জিনিসগুলো বার করবে, তো যখন ত্বরণের মাত্রা বের করবে তখন দেখবে ত্বরণের মাত্রা হচ্ছে এ মানে কি ত্বরণ, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি মাইনাস টু ইন্টু এর সাথে কি রয়েছে ইন্টু টি, টি মানে কি সময়, সময় মাত্রা কি টি। তাহলে মোট কি হচ্ছে এখানে এল রয়েছে এল, এখানে টি মাইনাস টু আর এখানে কি প্লাস ওয়ান, তাহলে টি মাইনাস টু প্লাস ওয়ান কত হচ্ছে এল টি মাইনাস ওয়ান। দেখো বাঁ দিকে যা মাত্রা ছিল এল টি মাইনাস ওয়ান, ডান দিকেরও প্রত্যেকটা মাত্রা তাই হয়েছে, তার মানে তোমার সমীকরণটা ঠিক। বুঝে গেল? এরকম ভাবে দেখা হয় যে একটা সমীকরণের বাঁ দিক এবং ডান দিক যদি উভয় পক্ষের মাত্রা একই আসে তাহলে সেই সমীকরণটা ঠিক। যেমন তোমরা এবার জিজ্ঞাসা করতে পারো ম্যাম তাহলে এই যে যোগ আছে এটা কি হবে, এই যোগটার কিছু কাজ এখানে নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন নেই, তার সত্ত্বেও যদি কাজ না থাকে তার সত্ত্বেও কেন আমি উভয় দিকের মাত্রা বের করছি। এই কারণে বের করতে হচ্ছে যে দেখো যদি আমি বলি যে তোমার বয়স ধরো 14 বছর, তোমার বোনের বয়স ধরো 10 বছর, তাহলে তোমাদের দুজনের বয়সের সমষ্টি কত? তুমি বলে ম্যাম আমার 14 বছর আর আমার বোনের 10 বছর, তাহলে আমাদের দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 24 বছর। কিন্তু আমি যদি বলি যে তোমার বয়স 14 বছর আর তোমার বোনের ওজন হচ্ছে 30 কেজি, এই দুটোকে যোগ করো, করতে পারবে? করতে পারবে কি? পারবে না, কারণ একটা হচ্ছে
বছর আর একটা হচ্ছে কেজি। দুটো ভিন্ন একককে আমরা কখনো যোগ করতে পারি না, অর্থাৎ দুটো ভিন্ন রাশিকে আমরা কখনো যোগ করতে পারি না। সেই জন্য যোগ হবে কখন, যখন দুটো রাশি একই হয়। সেই কারণে আমাদের দেখে নিতে হবে যে দুটো রাশি বেগের রাশি কিনা। আমরা দেখছি কি এই রাশিটা যেমন বেগ, এইটা যেমন বেগ, এটাও একটা বেগের একক। তিনটে রাশির এককই কিন্তু বেগের এককের সাথে সাদৃশ্যপূর্ণ, সুতরাং এই যোগটা সম্ভব। কিন্তু যদি এখানে বেগের একক না হয়ে যদি ত্বরণের একক বেরিয়ে আসতো, এই এককটা যদি বেগের না হয়ে বা এই মাত্রাটা যদি বেগের মাত্রা না হয়ে ত্বরণের মাত্রা বা বলের মাত্রা হতো, সেক্ষেত্রে কি এই যোগটা সম্ভব হতো? কারণ এই মাত্রাটা বা এই এককটা বেগের একক, কিন্তু এই মাত্রাটা যদি বেগের মাত্রা না হতো বা বেগের একক না হতো, তাহলে এই দুটোর যোগ কখনো সম্ভব হতো না। সেক্ষেত্রে আমার সমীকরণটা ভুল, কারণ দুটো যোগ করে আমি একটা জিনিস পাচ্ছি। যদি দুটো যোগ না হতো তাহলে আমার একটা জিনিস পেতাম না। যেহেতু দুটো জিনিসই যোগ হচ্ছে, কারণ এদের মাত্রা দুটো একই, তাই আমার সমীকরণটা ঠিক। ক্লিয়ার? বেশ, এবার আমরা পরের টপিকে চলে যাব, যে বিভিন্ন পরিমাপের যন্ত্র। দৈর্ঘ্য পরিমাপ, আমাদের মূল ভৌত রাশি তিনটে: দৈর্ঘ্য, ভর এবং সময়। দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের স্কেল। বিভিন্ন স্কেল ব্যবহার করি, ঠিক আছে। একটা নর্মাল স্কেল যেটা তোমরা দেখে থাকো, সেই স্কেলটা ব্যবহার করি, যেখানে আমাদের মিলিমিটার আছে এবং সেন্টিমিটার আছে। যদি খুব সূক্ষ্ম কোনো কিছুর ব্যাস মাপতে হয়, ঠিক আছে, খুব ছোট্ট কোনো কিছুর দৈর্ঘ্য মাপতে হয়, খুব ছোট একটা দৈর্ঘ্য, সামান্য, যেটা মিলিমিটারেও হচ্ছে না, তার চেয়েও ছোট, ঠিক আছে, আমরা যে স্কেলগুলো ব্যবহার করি সেই স্কেলগুলোতে মিনিমাম কি মাপা যায়? মিলিমিটার দৈর্ঘ্য। মিলিমিটারের চেয়ে কম দৈর্ঘ্য তুমি দুটো পয়েন্টের মধ্যে কতটা গ্যাপ বলতে কত মিলিমিটার গ্যাপ, সেটা তুমি তোমার স্কেল থেকে বের করে দিতে পারবে। কিন্তু যদি তোমাকে বলা হয় এই দুটো পয়েন্ট না, এর মাঝখানে আরো একটা পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মধ্যে কতটা গ্যাপ, বা এই রকম যদি একটা ছোট জিনিস তোমাকে দিয়ে দেওয়া হয়, সেই জিনিসটার দৈর্ঘ্য এই স্কেলের সাহায্যে মাপা হয় না। অর্থাৎ মিলিমিটারের চেয়েও কম দৈর্ঘ্য মাপতে আর একটা স্কেল ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বলা হয় ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল। আর খুব ছোট্ট কোনো কিছুর ব্যাস মাপতে, খুব সামান্য সূক্ষ্ম কোনো কিছুর ব্যাস মাপতে, যেমন একটা পেনের ওই যে রিফিলটা থাকে, সেই রিফিলটার ওকে না তোমাদের সাধারণ স্কেলের সাহায্যে মাপা যায়, না তো ভার্নিয়ার স্কেলের সাহায্যে মাপা যায়। পেনের রিফিলটার ব্যাস যদি আমি বের করতে চাই, এই পেনের রিফিলটা দেখো অনেকটা মোটা, তাও তুমি স্কেলের সাহায্যে মোটামুটি আয়ত্ত করতে পারবে। কিন্তু যদি আরো সূক্ষ্ম, যেমন পেনের রিফিল যেটা বলছি, অত ছোট রিফিলের ব্যাস যদি মাপতে হয়, তাহলে সেক্ষেত্রে সাধারণ স্কেল বা ভার্নিয়ার স্কেল কাজ করে না। ওই ধরনের খুব সূক্ষ্ম গোল মতো জিনিস মাপার জন্য আর একটা স্কেল ব্যবহার করা হয়, ওটাকে বলা হয় স্ক্রু গেজ। স্ক্রু গেজ। তাহলে স্ক্রু গেজ, ভার্নিয়ার স্কেল এবং সাধারণ স্কেল, এই তিনটেই দৈর্ঘ্য পরিমাপের যন্ত্র, ঠিক আছে। তেমন ভাবে সময় পরিমাপের জন্য আমরা কি কি ব্যবহার করি? সময় পরিমাপের জন্য আমরা ব্যবহার করি ঘড়ি, সাধারণ ঘড়ি ব্যবহার করি, দোলন ঘড়ি ব্যবহার করি, স্টপ ওয়াচ ব্যবহার করি। সময় পরিমাপের জন্য ঘড়ির বিভিন্ন ধরনের হয় যেগুলো, সেইগুলোই আমরা ব্যবহার করি। যেমন সাধারণ ঘড়ির সাহায্যে তো এমনি সময় মাপা যায়। স্টপ ওয়াচের সাহায্যে কোন কোন সময় মাপা যায়? যদি খুব সূক্ষ্ম সময় মাপতে হয়, যদি
10 সেকেন্ডও বলা ভুল হলো, একটা কাজ, হ্যাঁ একটা কাজের জন্য ধরো 10 সেকেন্ড সময় লাগছে, সেটা যদি আমাদের ঘড়িতে মাপতে যাই তাহলে অনেক সময় ভুল হয়ে যায়, 10 সেকেন্ড পার হয়ে যায়। তাহলে খুব সূক্ষ্ম সময় মাপার জন্য আমরা স্টপওয়াচ ব্যবহার করি, বা যদি কোনো প্রতিযোগিতা হচ্ছে সেক্ষেত্রে স্টপওয়াচ ব্যবহার করা হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাজে একদম পারফেক্ট সময় পেতে স্টপওয়াচ ব্যবহার করা হয়। আচ্ছা, ভর পরিমাপের জন্য কি ব্যবহার করি? ভর পরিমাপের জন্য কি সাধারণ তুলা যন্ত্র, ভর পরিমাপের জন্য ব্যবহার করি সাধারণ তুলা যন্ত্র। আর একই সাথে ওজন পরিমাপের জন্য ব্যবহার করে থাকি স্প্রিং তুলা যন্ত্র। আচ্ছা, আয়তন পরিমাপের জন্য কি ব্যবহার করি? আয়তন পরিমাপের জন্য আমরা ব্যবহার করে থাকি মাপনী চোঙ। এর সাহায্যে আয়তন পরিমাপ করি। আচ্ছা, এই আর বেশি সময় নেই, আমরা পরের দিন মেনলি এই দুটো জিনিস নিয়ে আলোচনা করব, সাধারণ তুলা যন্ত্র এবং আয়তন পরিমাপক বিভিন্ন মাপের জন্য এই যে মাপনী চোঙ বা বিভিন্ন জিনিসের আয়তন কিভাবে মাপি সেইটা আমরা পরের দিন আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।